গিন্নি, কোথায় গেলে? একটু পানি দাও দেখি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার, যা গরম পড়েছে। নাও পানি, ভাতও এনেছি, খেয়ে নাও। কি গো গিন্নি, সকালেও পান্তা ভাত দিয়ে খেয়ে কাজে গেলাম, এখনো পান্তা ভাত? এটা যে কপালে জুটেছে এটাই অনেক। পাশের বাড়ির ভাবির কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, এই জন্যই করা পান্তা ভাত আর কিছু কাঁচামরিচ দিয়েছে, তাই এখন খেতে পারছো, সেটাও নাইলে পারতা না। কি করব গিন্নি, কাজ তো কম করছি না, তবুও যে কষ্ট পিছু ছাড়ছে না, কেন যে এমন হচ্ছে বুঝতে পারছি না। হায় হায়, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, তাড়াতাড়ি করে জ্বালানি করে ঘরে উঠে নেই। মা, আমি সাহায্য করি তোমাকে জ্বালানি তুলতে। তাড়াতাড়ি কর মা, অনেক কষ্ট করে জঙ্গল থেকে জ্বালানিগুলো কুড়িয়ে এনেছি, এগুলো যদি এখন ভিজে যায় তাহলে আজ আর রান্না করতে হবে না। মা, আজ দুদিন ধরে পেট ভরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে মা, আজ একটু বেশি করে রান্না করো না, ভাত পেট ভরে খাবো। এত কষ্ট করেও সংসার চালাতে পারছি না, মেয়েটার মুখেও দুবেলা ভাত তুলে দিতে পারছি না, কি কপাল পোড়া আমি। হে উপরওয়ালা, আমাকে কিছু একটা করার ব্যবস্থা করে দাও। মন খারাপ করো না বাবা, দেখবে একদিন আমাদের সকল অভাব চলে যাবে। চলো চলো, তাড়াতাড়ি ঘরে চলো, দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, চলো ঘরে চলো সবাই। দেখো গিন্নি, বাইরে কি ঝড় হচ্ছে, এরকম ঝড় হলে তো আমাদের ঘরটি ভেঙে যাবে। এরকম আর অলক্ষণে কথা বলো না, উপরওয়ালাকে স্মরণ করো, তিনি ঠিকই একটি ব্যবস্থা করে দেবে, তোমরা টেনশন করো না। ইয়াসিন, আরিফ ভাই, আফিয়া যখন গল্প করছিল তখন তাদের উঠানে একদল হাঁস চলে আসে। তখন আফিয়া বলে, বাবা মা, দেখো না কত সুন্দর সুন্দর হাঁস এসেছে আমাদের বাড়িতে, বাইরে এসে টাকাটাকি করছে। বলি বাবা, আমরা যদি হাঁস চাষ করি তাহলে কেমন হয় বলো তো? হাঁস যখন বড় হয়ে ডিম দেবে তখন আর আমাদের খাওয়ার অভাব থাকবে না, ওগুলো বাজারে বিক্রি করে আমরা পেট ভরে ভাত খেতে পারবো, তাই না বলো? কথা তুই মন্দ বলিস নেই মা, কিন্তু হাঁস কেনার মতো টাকা তো আমার কাছে নেই মা। বাবা, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে পরিশ্রম করব, টাকা জোগাড় করব, তা সময় হলে দেখা যাবে। তোরা এবার থাম তো, বলি শুনছো? দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বৃষ্টিও তো প্রচুর নামছে, বৃষ্টি থামার তো কোনো নামগন্ধই শুনছি না। তবে কি আজও না খেয়ে থাকতে হবে? বাচ্চা মেয়েটা, ও কি না খেয়ে থাকবে বলো? গিন্নি, বৃষ্টি তো থামছে, আমি একটু বাজারে যাচ্ছি, কাঠগুলো বিক্রি করে খাবার কিনে নিয়ে আসি। কিন্তু বাবা, বাইরে তো অনেক ঝড় হচ্ছে, এই ঝড় বৃষ্টির ভেতরে তুমি কি করে বাজারে যাবে? আমার কিছুই হবে না রে মা। গিন্নি, তুমি ছাতাটা আনো দেখি। তোমাকে এই বৃষ্টির ভিতরে আর বাজারে গিয়ে কোনো কাজ নেই, আমি দেখি পাশের বাড়ির সীমা ভাবির বাড়িতে গিয়ে কিছু খাবার পাই কিনা, যদি কিছু চাল ডাল পাই তাহলে নিয়ে আসি, তোমার ঝড় বৃষ্টির সময় কাজে যেতে হবে না। এই বলে আরিফা একটি ছাতা নিয়ে বৃষ্টির ভেতর সীমা ভাবিদের বাড়িতে চলে যায়, গিয়ে তাকে সব ঘটনা খুলে বলে। তারপর সীমা ভাবি বলে, বলি আপনার জন্য কি আমি প্রতিদিন চাল নিয়ে বসে আছি নাকি? প্রতিদিন কিছু না কিছুর জন্য তো আসতেই থাকেন, আপনার ঘরে তো কখনোই কিছু থাকে না। বলছি ভাবি, আসলে বৃষ্টির জন্য আপনার ভাই কাঠ বিক্রি করতে যেতে পারেনি বাজারে, কিছু কাঠ কুড়িয়ে এনেছিলাম কিন্তু সেগুলো বাজারে বিক্রি করতে যেতে পারেনি, কিন্তু আপনি তো ঠিকই ছাতা নিয়ে আমার বাড়িতে চলে এসেছেন চাল ডালের জন্য। বলি আমি কোনো চাল দিতে পারবো না, সকালের রান্না করা কিছু ভাত আর ডাল আছে, গরুকে দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম, যদি আপনি ভাবেন সেগুলো নিবেন তাহলে ওগুলোই নিতে পারেন, আমি কোনো চাল ডাল দিতে পারবো না। ঠিক আছে ভাবি, আপনি বরং সেটাই দিন। তারপর সীমা সেই পচা গলা খাবারটুকু আরিফাকে দিয়ে দেয়, তারপর সে খাবারটা নিয়ে নিজের বাড়ির দিকে চলে আসে।
ওগো, চাল কি পেলে? না গো, না, চাল পেলাম না। সীমা ভাবি চাল আনতে গেলে অনেক অপমান করলো আজ, বরং সকালের কিছু বাসি ভাত দিয়েছে। আজকে এগুলো খেয়ে দিন কাটিয়ে দাও। আমার জন্য তোমাদের কত না কথা শুনতে হয়। না না, এবার থেকে আমাকে আরো পরিশ্রম করতে হবে। বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোর ওই কাশেম চাচার ক্ষেত পরিষ্কার করতে যাচ্ছি। তোমার সাথে আমিও যাব বাবা। ওই ক্ষেতের পাশে নদী আছে না, নদীতে অনেক শাক পাওয়া যায়। আমি ওই শাক তুলবো। তুমি বাজারে গিয়ে ওই শাকগুলো বিক্রি করো বাবা। তোকে কষ্ট করতে হবে না মা, তুই খেলতে যা। না বাবা, আমি টাকা গুছিয়ে হাঁস কিনতে চাই। শোনো গো, মেয়েটি মন্দ বলেনি। আমিও পাশের বাড়িতে কাজ করব। সবাই মিলে কাজ করলে ঠিকই হাঁস কেনার টাকা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চল তুই আমার সঙ্গে। তারপর ইয়াসিন তার মেয়েকে নিয়ে কাজের দিকে চলে যায়, আর তার বউ পাশের বাড়িতে কাজ কাম করে এবং টাকা পয়সা রোজগার করতে থাকে। বাবা, তুমি তাহলে জমি পরিষ্কার করতে থাকো, আমি নদীর পাড় থেকে শাকগুলো তুলে নিয়ে আসি। এই বলে আফিয়া যায় নদীর পাড়ে শাক তুলতে, আর ইয়াসিন জমি পরিষ্কার করতে থাকে। আফিয়া অনেকগুলো শাক তুলে এনে তার বাবাকে এসে বলে, বাবা দেখো, আমি কতগুলো শাক তুলে এনেছি। আমার শাক তোলা হয়ে গেছে। ঠিক আছে, আমারও ক্ষেত পরিষ্কার করা হয়ে গেছে। তোর কাশেম কাকার কাছ থেকে টাকাটা নিয়ে আসি। ভাই, তোমার আর টাকা আনতে যেতে হবে না, এই নাও তোমার পাওনা টাকা। ঠিক আছে ভাই, দরকার পড়লে আমাকে আবার ডাক দিন। আমি তাহলে আসি। এই বলে ইয়াসিন তার মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। এসে তার গিন্নিকে ডাকতে থাকে, ও গিন্নি, কই গেলে তুমি? আমি বাজারে যাচ্ছি শাক বিক্রি করতে। দাঁড়াও, আমার কাছে কিছু টাকা আছে। আজকে কাজ করে কিছু টাকা পেয়েছি, এই টাকাগুলো নিয়ে যাও। কম দামের ভিতরে যদি কোনো হাঁস পেয়ে যাও তাহলে কিনে নিয়ে এসো। ঠিক আছে গিন্নি। এই বলে ইয়াসিন শাক বিক্রি করতে বাজারে চলে যায়। কিছুক্ষণের ভিতরে ইয়াসিনের সব শাক বিক্রি করা হয়ে যায়। উপরওয়ালা কি রহমত, আমার সব শাকসবজি কত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। যাক, অনেক টাকা হয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে একজন লোক হাঁসের বাচ্চা নিয়ে বসে আছে। আমার কাছে তো অত টাকা নেই যে বড় হাঁসের বাচ্চা কিনবো। আমার কাছে যা টাকা আছে ছোট ছোট হাঁসের বাচ্চা কেনার মতো আছে। যাই দেখি, ছোট বাচ্চা কিনে বাড়ি যাই। তারপর ইয়াসিন এসব কথা বলে সেই দোকানদারের কাছে যায়। দর কষাকষি করে যেভাবে পারে সে কিছু হাঁসের বাচ্চা কিনে ঝুড়িতে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে, বাবা তুমি হাঁসের বাচ্চা এনেছো বাবা, আমার খুব আনন্দ হচ্ছে। আজ থেকে আমাদের অনেক হাঁস হলো, আমার খুব আনন্দ লাগছে বাবা। হ্যাঁ গো, এতগুলো হাঁস নিয়ে আসলে, এতগুলো হাঁস বড় হলে ওদের থাকতে দেবে কোথায়? আর ওদের জন্য খাবার নিয়ে এসেছো, কি খাবে ওদের? না গিন্নি, হাঁস কিনে সব টাকা শেষ হয়ে গেছে, খাবার তো আনতে পারিনি। তুমি চিন্তা করো না মা, আমি হাঁসগুলোকে ছেড়ে দেই, ওদের নিয়ে ঘুরে ঘুরে বেড়াই। ওরা পুকুর থেকে কিছু পোকামাকড় খেয়ে নেবে। কাল দেখো একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। হ্যাঁ দেখো, তুমি কিছু খাওয়াতে পারো কিনা। লতা ভাবি কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, কিছু চাল দিয়েছিল। যাই, আমি ওটা বরং ফুটিয়ে নিই। এই বলে আরিফা রান্না করতে চলে যায়, আর আফিয়া হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেয় পোকামাকড় খাওয়ার জন্য। আফিয়া হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে ঘরের ভিতর চলে যায় কিছুক্ষণের জন্য। অল্প কিছু মুহূর্তের ভিতরেই হাঁসের বাচ্চাগুলো উঠোন থেকে সরে হাঁটতে হাঁটতে আফিয়াদের বাড়ির পাশের একটি বড় পুকুরের পাশে চলে যায়।
মা, ও মা, হাঁসের বাচ্চাগুলো তো এখানেই ছিল, কোথায় চলে গেল ওরা? ওদের তো দেখছি না মা। ওদের কোথায় রেখে গিয়েছিলেন? কত আশা করে টাকা দিয়ে কিনে এনেছিলাম, এখন মনে হয় সব কিছুই মাটি হয়ে যাবে, কোনো আশা পূরণই হবে না। মা, ওরা তো কিছু খাচ্ছিল না, তাই ঘরের ভিতর গিয়েছিলাম দেখতে যে ওদের খাওয়ানোর মতো কিছু আছে কিনা। এইটুকু মুহূর্তে ওরা কোথায় চলে গেল? আরে, মেয়েকে বকাবকি না করে তাড়াতাড়ি হাঁসগুলোকে খুঁজো, না হলে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে। এই বলে তারা সবাই মিলে হাঁস খুঁজতে বেরিয়ে পড়ে। হঠাৎ করে পুকুরের পাড়ে গিয়ে আফিয়া দেখতে পায় তাদের হাঁসের বাচ্চাগুলো পানিতে নেমে ঘাস খাচ্ছে। মা, বাবা, ওই দেখো আমাদের হাঁসের বাচ্চাগুলি পুকুর পাড়ে কত সুন্দর করে ঘাস খাচ্ছে। আরে তাই তো মা, এখন থেকে আর হাঁসের খাবার চিন্তা করতে হবে না, এই পুকুর পাড়ে ঘাস খেয়েই ওরা বড় হবে। কথাটা তো মন্দ বলিসনি, কিন্তু পুকুর বাড়ি কোন পাশে ওদেরকে রাখবো? তেমন তো জায়গাও তো নেই। কেন বাবা, তুমি ওদেরকে পুকুর পাড়ে একটি ঘর বানিয়ে দাও থাকার জন্য, তাছাড়া এই পুকুর তো আমাদেরই। তারপর তারা এরকম করে কথাবার্তা বলে একটি সিদ্ধান্ত করে, পুকুরে কিছু ছোট ছোট মাছ ছাড়বে আর পাশে একটি বড় হাঁস রাখার জন্য ঘর বানাবে। কিছুদিন পর তারা সম্পূর্ণ কাজ শেষ করে। তাদের হাঁসের বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। পুকুর পাড়ে মাছ খেয়ে খেয়ে উপরের ঘাস খেয়ে হাঁসগুলো অনেক বড় হয়ে যায়। হঠাৎ একদিন ইয়াসিন পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁস দেখছিল। তখনই পাশের বাড়ির শামচু এসে তাকে বলে, আরে ইয়াসিন ভাই, তুমি যে হাঁস পালা শুরু করছো? তুমি সেদিনকে যে বাজার থেকে হাঁসের বাচ্চা কিনছিলে, সেই হাঁসগুলো না এই যে অনেক বড় হয়ে গেছে। আরে হ্যাঁ ভাই, এই সেই হাঁসগুলো অনেক বড় হয়ে গেছে। আর হাঁস পালার মতো আমার তো কোনো জায়গা নেই, তাই পুকুরের পাশে হাঁসের ঘরটি তুলেছি। তারপর তারা দুজন এরকম করে অনেক কথাবার্তা বলতে থাকে। তারপর কথা শেষ করে লোকটি সেখান থেকে চলে যায়। এরকম করে অনেক দিন কেটে যায়। একদিন সকালবেলা আফিয়া হাঁসের খামারের দরজা খুলতে গিয়ে দেখে তাদের 2টি হাঁস মারা গিয়েছে, আর বাকি হাঁসগুলো সম্পূর্ণই অসুস্থ হয়ে পড়েছে, বড় বড় অবস্থা হয়ে গেছে। হাই হাই হাই, এই কি সর্বনাশ হলো! আমাদের সব হাঁস মারা যাচ্ছে, কি হবে এখন আমাদের? আফিয়া এরকম করে কান্নাকাটি করতে থাকে। তার কান্না শুনে তার বাবা মা এসে সেখানে দাঁড়িয়ে বলে, কিরে মা, কি হয়েছে তোর? এত কান্নাকাটি করছিস কেন? আমাদের 2টো হাঁস মারা গিয়েছে মা, বাকি একটি হাঁস আছে সুস্থ, তাছাড়া সবগুলো হাঁসই বড় বড় অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে বাঁচবে না ওরা। কত কষ্ট করে কত আশা নিয়ে হাঁসের চাষ করলাম, আর এখন উপরওয়ালা আমাদেরকে কি পরীক্ষা করছে জানি না। তারা এরকম করে কান্নাকাটি করতে থাকে। হঠাৎ তাদের কথাবার্তা শুনে সেখানে একটি বুড়িমা চলে আসে। এসে বলে, বাবা রে, তোদের দেখি অনেক হাঁস, আমাকে একটি হাঁস দিবি? অনেক দিন ধরে হাঁসের মাংস খাইনি। আসলে বুড়িমা, আমাদের সম্পূর্ণ হাঁসগুলো অসুস্থ হয়ে পড়েছে, একটি হাঁসই ভালো আছে। ওই তো, ওই ভালো হাঁসটি আমাকে দিবি মা, আমি হাঁসের গোস্ত খেতাম। বুড়িমা, আমাদের একটি হাঁসই ভালো আছে, তুমি যখন চাইছো তাহলে এই হাঁসটি তুমি নিয়ে যাও। এই বলে আফিয়া খামারের ভেতর থেকে হাঁসটি এনে বুড়িকে দিয়ে দেয়। তোদের মন অনেক বড়, একটি হাঁস বাঁচবে জেনেও আমাকে তোরা দিয়ে দিলি। একটা হাঁস দিয়ে কি হবে বুড়িমা? সবগুলো হাঁস তো মরেই গেল, আর একটি হাঁস দিয়ে আমরা কি করব? অনেক কষ্ট করে খামার দিলাম, আর এখন আমাদের কপালে এই কি অবস্থা। তারপর তারা এরকম করে অনেক কথা বলতে থাকে। বুড়ি অনেক খুশি হয়ে যায়। বুড়ি ছিল জাদু মন্ত্র জানালো। বুড়িকে একটি হাঁস দিয়ে দেওয়ার কারণে বুড়ি তাদেরকে আশীর্বাদ করে দেয়। তারপর বুড়ি তাদের বলে,
আজ থেকে তোদের হাঁস আর মরবে না। তারপর থেকে তারা অনেক খুশি হয়ে যায়। তাদের খামারেও অনেক উন্নত হয়। তাদের হাঁসে একটাও অসুস্থ হয় না, অনেক ডিম পাড়ে। সেই ডিম বাজারে বিক্রি করে তারা অনেক টাকা পায়। তারপর এভাবেই করে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মারে, তুই বাড়ি চলে যা। এই কাঠ ফাটা রাতে তোর কি বসে বসে কাজ করা সাজে? তুই যা মা, বাড়ি চলে যা। আমি একা একাই কাজগুলো সামলাতে পারবো। না বাবা, তোমার তো শরীরটা ভালো যাচ্ছে না, এত কাজ আমি তোমার উপর একা ছেড়ে কিভাবে বাড়ি চলে যাই বলো বাবা? মারে, তুই যেদিন জন্ম নিলি সেদিন আশেপাশে লোক কত কিছু না বলেছে। আজ বুঝতে পেরেছি তুই আমার মেয়ে না, তুই আমার মা। তুই যা মা, ঘরে যা। ঘরে গিয়ে 4টি ভাত ফুটিয়ে নে। আমি এদিকে সব কাজ সেরে তারপরে বাড়ি গিয়ে গরম ভাত খাবো। যা মা। ঠিক আছে বাবা, আমি এখন বাড়িতে যাচ্ছি। বাড়ি গিয়ে রান্না করব তোমার জন্য। বাবা, তুমি যতটুকু কাজ পারো সেতটুকুই করো, এর বেশি কাজ করতে যেও না কিন্তু। আর তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঠিক আছে, তুই যা মা, আমি একটু বাদেই খেতে আসবো। একটু খিদে খিদে পাচ্ছে। তারপর মুক্তা বাড়ির দিকে রওনা দেয় আর মুক্তার বাবা চাষের কাজে মন দেয়। বাবা তো বাড়িতে এসে খেতে চেয়েছে, তাহলে এখন আমি কি রান্না করব? ঘরে তো তেমন কোনো সবজি নেই। বাবাকে যে কি দিয়ে খেতে দেব? ঘরে তো শুধু কড়া চালই আছে, আনাজ তরকারি তো কিচ্ছু নেই। বাবা এত কষ্ট করছে, এত খাটাখাটনি করে শুধু ভাত দিলে কি পেট ভরবে বাবার? মুক্তা এসব কথা বলতে বলতে জমি থেকে যখন বাড়িতে ফিরবে, তার মাঝে একটা জমিতে সে কিছু কচু গাছ দেখতে পায়। আরে বাপরে, কত ভালো কচু হয়েছে! বাবা খাঁটি কচু খেতে খুব ভালোবাসে। আমি বরং একটি বড় দেখে কচু এখান থেকে তুলে নিয়ে যাই। বাড়িতে নিয়ে গিয়ে ভাতের সঙ্গে কচু ভাজা পেলে বাবা অনেক খুশি হবে। এগুলো বাবাকে খেতে দেব, আর বাবা তো কচু খেতে খুবই পছন্দ করে। তারপর মুক্তা সেখান থেকে একটি বড় দেখে কচু নিয়ে বাড়িতে চলে আসে। উফ, মাঠে কত রোদ! এই রোদ থেকে ফিরে এসে বাড়ির ঘরের চালের ছায়াতে দাঁড়ালে কেমন যেন একটা ঘুমের আশ্বাস পাওয়া যায়। রোদ থেকে এসে আমার খুব ঘুম পাচ্ছে। না না, ঘুমালে চলবে না, বাবা আসবে কিছুক্ষণ পর খাওয়ার জন্য। আমি যাই, দেখি কিছু রান্না করে নিয়ে আসি। এই বলে মুক্তা রান্না চাপাতে চলে যায়। ওইদিকে মুক্তার বাবার জমিটা অনেকটা রোদের তাপে শুকিয়ে ধানের চারাগুলো কাঠ হয়ে গেছে। এসব দেখে মুক্তার বাবা ক্ষেতের পাশে বসে বসে কান্না করে আর বলে, হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমার! গাছের ছায়া সরে গিয়ে রোদের তাপে ধানের চারাগুলো নষ্ট হয়ে গেল। হায় হায়, এখন তো নতুন করে চারা কিনতে গেলে টাকা লাগবে, সেই সামর্থ্য তো আমার নাই। এখন আমি কি করব? এখন আমি আমার মেয়ের সামনে কিভাবে যাব? না না, আমি আর বাড়িতে ফিরবো না। আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। এই বলে মুক্তার বাবা কান্না করতে করতে সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে। হাঁটতে হাঁটতে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে একটি বড় বট গাছের ছায়ার নিচে বসে আবারও কান্না শুরু করে। মুক্তার বাবা কান্না কণ্ঠে কণ্ঠে বলতে থাকে একা একা, হায় হায়, হে কোন পাপের সাজা দিলে হে উপরালা! এখন আমি কি করব? এখন আমি কোথায় যাব? মা মরা মেয়েটার মুখেও খাবার দিতে পারি না। আগের বার তো মেয়েটাকেও নুন পান্তা যাই হোক তাও খেতে দিতে পারছি। এই বছরে কি হবে জানি না। এই বছরের আহারটা
তুমি কেড়ে নিলে আমার। মুক্তার বাবা এসব বলতে বলতে কান্না করতে থাকে। ওদিকে অনেক সময় পেরিয়ে যায়। মুক্তা খাবার বেড়ে বসে থাকে তার বাবার অপেক্ষায়। অনেক সময় কেটে যাওয়াতে মুক্তার বাবা বাড়ি না আসাতে মুক্তা অনেকটা চিন্তিত হয়ে পড়ে। বাবা এখনো জমিতে কি কাজ করছে? আমার তো অনেকক্ষণ আগে রান্না হয়ে গেছে, রান্না হয়ে ভাতটা তো ঠান্ডা হয়ে আসছে, বাবা তো এখনো বাড়িতে আসলো না। দেখি তো গিয়ে কি এমন কাজ করছে এখনো। আমার বাবাটা একটু বড় হলো না, সেই ছোটই থেকে গেল। এই বলে মুক্তা বাড়ি থেকে তার জমিতে চলে আসে। এসে তার বাবাকে খুঁজতে থাকে এপাশ ওপাশ করে, কিন্তু মুক্তা তার বাবাকে কোথাও দেখতে না পেয়ে বাবাকে ডাকতে শুরু করে। বাবা, ও বাবা, কোথায় তুমি? বাবা, তুমি শুনছো? কোথায় গেলে বাবা? তুমি তো এখানে কাজ করছিলে, এখন কোথায় চলে গেছো বাবা? ও বাবা, কোথায় গেলে তুমি? মুক্তা এরকম করে ডাকতে ডাকতে তার বাবাকে না পেয়ে অনেক দূরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে তার বাবা একটি বড় বটগাছের নিচে বসে বসে কান্না করছে। আমাদের সব শেষ হয়ে গেল রে মা। এই বছরে আমরা কি খেয়ে বাঁচবো? আমার ভুলের কারণে জমির সকল ধানের চারা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন আমরা কি করব বল মা? আমার সব দোষ, আমি তোর ভালো বাবা না। না রে মা। বাবা, কি বলছো এসব তুমি? সামান্য এই ব্যাপারের জন্য তুমি এভাবে ভেঙে পড়েছো, এভাবে কান্না করছো? বাবা, আমি জানি আমরা গরিব মানুষ, তাই বলে এই বছরে একবার ধান লাগিয়েছো, পরের বার ধান লাগাতে পারবে না বলে তুমি এভাবে কান্না করবে? চলো বাবা, ঘরে চলো, গাটি কচুর তরকারি আর গরম ভাত রান্না করেছি, চলো সেগুলো খাবে, তারপরে একটা সিদ্ধান্ত করা যাবে যে জমিতে কি লাগাবো। গাঠি কচুর তরকারি? কতদিন ধরে খাই না, নাম শুনেই জিভে জল চলে এসেছে। চল চল, তাড়াতাড়ি চল, আমার খুব খিদে লেগেছে। মুক্তা তার বাবাকে নিয়ে ঘরে এলো। মুক্তা তার বাবার জন্য খাবার নিয়ে বারান্দায় এলো। মুক্তা তার বাবাকে খাবার দিয়েছিল। মুক্তার বাবা খাচ্ছিল আর তারা দুজন অনেক গল্প করতে লাগছিল। হঠাৎ তার বাবা খাওয়ার মাঝে সেখানে একটি বুড়িমা চলে আসে। কাশতে কাশতে বুড়িমা এসে বলে, কেউ কি বাড়িতে আছিস? একটু বাহিরে আসবি, 3-4 দিন হলো আমি কিছু খাইনি, আমাকে কি কিছু খেতে দিবি তোরা? কি হয়েছে দাদিমা, তোমার কি কিছু সাহায্য লাগবে? রে দিদি ভাই, আমি 2 দিন ধরে কিছুটি খাইনি, খুব খিদে পেয়েছে। এই গ্রামে সবার ঘরে গিয়েছিলাম খেতে, আমাকে 4টি ভাত কেউ দিল না, তুই কি আমায় একটু খেতে দিবি? কেন দিব না দাদিমা, নিশ্চয়ই দিব। তুমি বসো বারান্দায়, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। দাদিমা, বেশ কিছু নেই গো, সামান্য করে ভাত আর গাঁটি কিছু তরকারি আছে, ওগুলো তুমি খাবে গো? আরে কেন খাবো না, তুমি সামান্য পান্তা দিলেও আমি অনেক আনন্দ তৃপ্তি নিয়ে খাবো। তারপর মুক্তা একটু ভাত আর একটু তরকারি নিয়ে বুড়িকে খেতে দেয়। হয়তো দাদিমা তোমার পেটটা ফুল ভরেনি, কিন্তু আমার সামর্থ্য এই পর্যন্তই। কি বলো দিদি ভাই, আমার পেট পুরো ভরে গেছে। তুমি কত যত্ন করে খাবার দিয়েছো, আমার পেট আর মন দুটোই ভরে গেছে দিদি ভাই। আহা, কি ভালো রান্নার হাত গো তোমার দিদি ভাই, কিন্তু তোমার মুখটা ওরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন গো দিদি ভাই? ঠাকুমা, আর বলো না, আমাদের একটুই জমি ছিল, জমিতে কিছু ধান লাগিয়েছিল বাবা, জমিতে রোদ পেয়ে ধানগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবা খুব চিন্তায় আছে, আমাদেরও তো সামর্থ্য নেই যে আর করে ধান লাগাবো, কিভাবে যে চলবো আমরা এই বছরটা সেটা নিয়ে একটু ভাবছি। দিদি ভাই, ধান তো প্রতি বছরে চাষ করো, কিন্তু 2 বেলা 2 মুঠো ভালো করে তোমাদের তো খাওয়াই জোটে না। আমি বলি কি, ধানের বদলে অন্য কিছু চাষ করো না। ধান ছাড়া বাবা আর অন্য কিছু চাষ করতে পারে না,
দাদিমা, আর আমাদের তো ওইটুকুই জমি, আর কি চাষ করব? তোমার নামের মতো তোমার মনটাও মুক্ত ডানার মতো সাদা। আমি বলি কি দিদি ভাই, তোমরা এবার জমিতে মুক্তোর চাষ করো, তাহলে দেখবে তোমাদের অনেক উপকার হবে। মুক্তো চাষ? দিদিমা, ওগুলো তো শুনেছি পানিতে বা দূরে সাগরে হয়, কোনো ডোবাতে হয়। আমাদের তো পুকুর নদী ডোবা কোনোটাই নেই, কিভাবে করব দিদিমা? আর অত মুক্তো কেনার সামর্থ্যই বা কোথায় আমাদের? আমি এক মুক্তো চাষ জানি দিদি ভাই, আমাকে খেতে দিয়েছ, উপহার হিসাবে আমি এই 5টি মুক্তোর দানা তোমাকে দিলাম। এখনই গিয়ে জমিতে চারাগুলো লাগিয়ে দিও, কাল সকালে দেখবে চমক। আজ আমি চলি দিদি ভাই। আচ্ছা, এগুলো কি সত্যি কাজ করবে? আর এগুলো কি সার দিতে হবে, পানি এসব কিছু কি দিতে হবে? দিদিমা, কিছু তো বলে যাও, এগুলো কি কি ওষুধ দেব? তুমি শুধু গাছটি জমিতে পুঁতে দিও, বাদ বাকি সবকিছু আপনি আপনি হয়ে যাবে। আমাকে যে খেতে দেয় মুক্তো তার হয়, খেতে দাও মুক্তো নাও। এই বলে বুড়ি মুক্তার বাড়ি থেকে চলে যায়, আর মুক্তা বীজগুলো নিয়ে জমিতে আসে। জমিতে এসে সেই বীজগুলো পুঁতে রেখে বাড়িতে চলে যায়। এই ভর সন্ধে তুই কোথায় গেছিলি মা? সারাদিন তো তুই কিছুই খেলি না, তোর কি খিদে লাগে না মা? এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই খাবি না? তুমি যাও তো বাবা, যাও ঘরে যাও, ঘুমাও গিয়ে। জমিতে কি চাষ করি বলতো মা? এসব কথা এখন আর বলতে হবে না বাবা, যাও তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, এসব কাল সকালে ভাববো। পরদিন সকালে। বাবা, ও বাবা, তুমি এখনো ঘুমিয়ে আছো? আচ্ছা তুমি ঘুমিয়ে থাকো, আমি যাই গিয়ে দেখি জমিতে বুড়িমার কথা আবার সত্যি হলো নাকি। তারপর মুক্তা বাড়ি থেকে জমিতে চলে আসে। জমিতে এসে মুক্তা যা দেখতো সেটা দেখে মুক্তার চোখ তো কপালে উঠে গেল। মুক্তার জমিতে 5টি গাছ হয়েছে, মুক্তা গাছ। মুক্তা গাছে অনেকগুলো মুক্তা ধরে আছে, সেগুলো সূর্যের আলোতে কেমন যেন একটা চকমক করতে লাগলো। ওরে বাবা, এত মুক্তা, অনেক মুক্তা হয়েছে, আমি তো এত মুক্তা একসাথে কোনোদিনও দেখিনি। যাই, মুক্তাগুলো তাড়াতাড়ি ছিঁড়ে নেই, কেউ দেখার আগে এগুলো বাড়িতে নিয়ে যায়। তারপর মুক্তা গাছ থেকে সমস্ত মুক্তা তুলে বাড়িতে আসে। এসে দেখে তার বাবা উঠোনে দাঁড়িয়ে আছে। আরে মা, এত সকালে তুই কোথায় গিয়েছিলি? জমিতে গিয়েছিলাম বাবা। তুমি এত সকাল সকাল উঠে পড়েছো যে আজকে? কি আর বলবো মা, কালকে ওই ধান ক্ষেতের কথা ভেবে সারা রাত আমার ঘুম আসে নাই, এই জন্য সকাল সকাল উঠে গিয়ে পড়ছি। আর ভাবতে হবে না বাবা, কাল যে দাদিমা এসেছিল না, সে আমাকে 5টা মুক্তোর চারা দিয়ে গেছিল, ওগুলো জমিতে পুঁতে দিয়েছিলাম। দেখো কত মুক্তা হয়েছে, সবগুলো ছিঁড়ে এনেছি। আহা, এত মুক্তো! মারে, আমি তো এত মুক্তো একসাথে কখনো দেখিনি। দে দে, মুক্তোগুলো আমাকে দে, আমি বাজারে নিয়ে বিক্রি করে আসি। ঠিক আছে বাবা, এই নাও। তারপর মুক্তার বাবা সেই মুক্তার ঝুড়িটা নিয়ে বাজারে চলে যায়। স্বর্ণকারের দোকানে মুক্তগুলো বিক্রি করে সে অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে বাড়িতে ফিরে, আর সঙ্গে করে নিয়ে আসে অনেক সবজি ও আনাজ তরকারি, সাথে আনে মুক্তার জন্য একটি ছোট্ট উপহার। বাড়িতে এসে সে মুক্তাকে ডাকতে থাকে। মা মুক্তা, কই গেলি? ও মা, একটু বেরো না, দেখ কত বাজার আনছি। এসেছ বাবা? সব মুক্তো বিক্রি হয়ে গেছে? কত টাকা বিক্রি করলে? হ্যাঁ রে মা, অনেক টাকা পেয়েছি, বাজারে বর্তমান মুক্তোর দাম অনেক। এই নে, অনেক বাজারও এনেছি। আমরা মাত্র 2জন মানুষ বাবা, এত বাজার কেন এনেছো? মারে, আমি তো গরিব মানুষ, তোকে কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি, এখন তো কিছু টাকার মুখ দেখেছি, এই জন্য ভাবলাম যে আমার মেয়েকে কখনো ভালো মন্দ খাওয়াইনি, এই জন্য ভালো মন্দ বাজার করে আনলাম। এই দেখ মা, তোর জন্য ছোট্ট একটি উপহার। মারে, তোকে তো কখনো কিছু দিতে পারিনি, এই নে তোর জন্য একটা আংটি এনেছি, তোর খুব পছন্দ হবে। বাহ, খুব সুন্দর বাবা, এই আংটিটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে বাবা। তারপর মুক্তা
প্রতিদিন মুক্তা বাজারে বিক্রি করে করে তারা অনেক ধনী হয়ে যায়, অনেক টাকা পয়সা তাদের হয়ে যায়, ভালো ভালো বাজার করে খেতে পারে। একদিন তাদের কুড়োঘর ফেলে তারা একটি ইটের বাড়ি তৈরি করে। সেখানে মুক্তার বাবা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের কার্টুন ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও। আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।